মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। আর শুক্রবারের সকাল, ঘরে লাইট জ্বেলে বসে থাকতে হচ্ছে কারণ বাইরেটা পুরো অন্ধকার। কদিন ধরেই এরম যাচ্ছে, কালকের থেকেও আজকেরটা আরও বেশি, অন্ধকারের লেভেলটা বেশি কালকের থেকে। গুড মর্নিং আমার তরফ থেকেও, ভালোই ওয়েদার। আর কালকে প্রিয়াঙ্কা বলছিলে না, সত্যি আমিও ভুলে গেছি গো। মানে ছুটির পরে স্কুলে গেলে, স্কুল কত করে ছুটি হবে, লাস্টের দিকে পিরিয়ডগুলোতে ঘুম এসে যেত, ঘুমও এসে যেত বারবার করে। মনে হতো কখন বেলটা বাজবে আর ছুট লাগাবো বাড়িতে। আমি আর আমার যে বেস্ট ফ্রেন্ড সীমা, আমরা তো ফার্স্ট বেঞ্চে বসতাম দুজনে একসাথে, খালি দুজন দুজনের দিকে তাকাতাম, ভাবতাম কতক্ষণে ছুটি হবে। ও কি টিফিন আনতো, আমি কি টিফিন আনতাম, দুজনে শেয়ার করে খেতাম। এই বৃষ্টি হলে না, কলকাতার জল মনে পড়ে। ওরে বাবা, এক হাঁটু জল। আমাদের বাড়ির সামনে পুকুর, পুকুর ডুবে যেত, রাস্তা পুকুর এক হয়ে যেত, মানে মানুষ ভয় পেত যেতে, কতজন সাইকেল নিয়ে যেতে যেতে দুপ রাস্তা দিয়ে সাপ ঘুরে বেড়াতো। পুকুরে থাকবেই তো। মাছ ধরতো, প্রচুর মাছ ধরতো, জ্যান্ত মাছ। মাছগুলো উঠে আসতো তো, বড়গুলো ছোটগুলোকে করতো না। খুব ভাল লাগতো সেগুলো, কিন্তু বেরোতে ভাল লাগতো না, ওই কাদা প্যাচ প্যাচ। বৃষ্টির সময় বাড়িতে থেকে এনজয় করতে হয়। আমার মার তো সেই উপায় ছিল না, আমাকে যেতেই হবে। বাবা থাকতো, কিন্তু মা যেহেতু দুপুরবেলাটা থাকতো না, একসঙ্গে খাবো না, অফিসে যেত, সেই জন্যে রাত্রেবেলায় খিচুড়ি, ডিম ভাজা খিচুড়ি, খিচুড়ি ডিমের অমলেটটা এটা দারুণ খাবার কিন্তু। ইলিশ মাছ। আমরা যখন বম্বেতে ছিলাম, হ্যাঁ বেটা হ্যাঁ, আমরা যখন কলকাতায় এই বম্বেতে ছিলাম সেই সময় বলো, বোম্বের বৃষ্টি আবার অন্য রকমের, একবার শুরু হলে আর থামতে চায় না। হ্যাঁ, আর মানে ঝিরিঝিরি ঝিরিঝিরি হয়েই যাবে হয়েই যাবে। এই তো এবারেও যেরকম হলো। কিন্তু আমরা যে এরিয়াটাতে থাকতাম সেখানে কোনো জল দাঁড়াতো না, উঁচু জায়গা। ওই সারাক্ষণ বৃষ্টি হয়েছে, কিন্তু তখন তো বেবো ছোট, সেই জন্য কোনো অসুবিধা হতো না, বেরোনোর কোনো ব্যাপার নেই। এমনি একটু বাইরে বেরোনোর মানে হ্যাবিটটা কম আমার, ভীষণই কম। যতটা বাড়িতে পারি ততটাই ভালো। ঘুরতে যাওয়া, রোজ একবার করে বেরোনো, বা অনেক দিন বেরোচ্ছি না, কিরকম বোর হয়ে যাচ্ছে, ওই জিনিসটা আমার মধ্যে নেই। কেন নেই? কারণ ওরা ছোটোবেলা থেকেই এরকমভাবেই মানুষ হয়েছে, অত বাইরে বাইরে বেরোনোর ছিল না, সেজন্য এখনও সেই হ্যাবিটটা আছে। বাড়িতেই ভাল লাগে, তাই না বলো? সৌরভেরও তাই, সৌরভেরও তাই। বাড়ির মতন কোনো জায়গা নেই। হ্যাঁ, ওই তিরুপতি বা এসব জায়গায় গেছি, বা শিরডি, এসব জায়গায় গেছি, কিন্তু তাও মানে দুদিন পরে মনে হতো কতক্ষণে বাড়ি ঢুকবো, এরকম। আর বম্বেতে কি হতো, বম্বেতে আমাদের তো একটা সোসাইটি মানে একটা কমপ্লেক্স পুরো। বেবোকে ওখানে নিয়েই হাঁটাচলা করতে পারতাম, বাইরে মেন রোড অবধি যেতে হবে না, একটা পুরো কমপ্লেক্সের মতো সেরকম। এই জন্য বাইরে যেতে হতো না, তো সেই জন্য মেন রোড অবধি যাওয়ার কোনো ব্যাপার নেই, বেবোকে নিয়ে কোনো ভয়েরও ব্যাপার নেই। আর সৌরভও চিন্তা করতো না, মন্দির রয়েছে প্রচুর, বাড়ি সবই একরকম বাড়ি, কারণ হাইফাইও না, কারণ একদম এক ধরনের সবার ফ্ল্যাট। আর সৌরভ, সেই বৃষ্টিতে কি হয়েছিল বলো তুমি? বৃষ্টির সিজন তখন, ও বাবা, অফিস থেকে ফিরছিলাম, এরমই বৃষ্টির সিজন, আর অফিস গেছিলাম। অফিস যেতাম ট্রেনে করে, ফিরতাম গাড়িতে করে। অফিসের গাড়িতে? হ্যাঁ, তো এবার গেছি, অফিস গেছি, বৃষ্টির সিজন তখন চলছে। এবার কী হয়েছে, শরীর খারাপ লেগেছে আমার হঠাৎ করেই। তো আমি বললাম যে বাড়ি যাব, কারণ আমার শরীর ভালো লাগছে না। তো ঠিক আছে, অফিস থেকে গাড়ি অ্যারেঞ্জও করে দিয়েছে,
বিকেলের টাইম তখন, এরকমই 4টে 4:30 এরকম কিছু হবে। আর আমাদের বাড়ি যেখানে ছিল আমাকে বেশ কিছুটা রাস্তা হাইওয়ে দিয়ে আসতে হতো। তো এবার আসছি গাড়িতে উঠেছি, শহরের ভেতরের রাস্তাগুলো তো ঠিকঠাক পার করে দিয়েছি, হাইওয়েতে উঠেছি, উঠেও বেশ কিছুটা যাচ্ছি। এবার অবভিয়াসলি এক তো শরীর ঠিক লাগছে না, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, চোখটা লেগে গেছে কিছুক্ষণের জন্য। এবার মানে কিছু বুঝে ওঠার আগেই দেখলাম যে আমি দুবার ডিগবাজি খেলাম, ডিগবাজি খেয়ে রাস্তার ওই পারে, মানে পুরো গাড়ি সমেত। কি হয়েছে, ড্রাইভারেরও চোখ লেগে গেছিল। ও কি করেছে, চোখ লেগে যাওয়াতে আমি হালকা হালকা ঘুমের মধ্যে বুঝতে পারছি গাড়িটা যেন একটু ডান দিকে শিফট করছে। এবার ওইরকম যেতে যেতে ডিভাইডারে লাগলো, ডিভাইডারে লেগে দুবার পাল্টি খেলো। গাড়ি ছিল কি জানো, স্করপিও, দুবার হাওয়ায় এরকম ডিগবাজি খেয়ে রাস্তার ওই দিকে। আমি একাই ছিলাম গাড়িতে, আর কেউ ছিল না। মানে যে সেটা যে কি বাঁচা বেঁচে গেছিলাম। ড্রাইভার দেখি, মানে আমি তো নিচে পড়ে রয়েছি, গাড়ি পুরো আপসাইড ডাউন হয়ে, আমার ওপরে সিটের ওপর ড্রাইভার, সব শুদ্ধ আমার ওপরেই। মানে বিভৎস রকমের বাজে জিনিস হতে পারত উল্টো দিক, কারণ হাইওয়ে উল্টো দিক থেকে অনবরত বড় বড় কন্টেনার ট্রাক এগুলো তো আসতেই থাকে। মানে লাকিলি ভগবানের আশীর্বাদে ওইরকম কোনো ইনসিডেন্ট ঘটেনি। যে ওই হাইওয়ে পেট্রোলিং পুলিশরা যারা থাকে তারা সঙ্গে সঙ্গে অন স্পট এসছে, তারপরে জেসিবি আনিয়ে গাড়িকে সোজা করিয়েছে, আমাকে টেনে বের করেছে, ড্রাইভারকে টেনে বের করেছে। তারপর ওই পুলিশ প্যাট্রোলিংয়ের যে জিপ ছিল সেই জিপে করেই আমাকে কাছাকাছি একটা হাইওয়ের ওপরেই নার্সিংহোম কাইন্ড অফ ছিল, মানে বেসিক ফার্স্ট এড যেগুলো দেওয়ার মতন সেগুলো দিয়েছে। ওই ব্যান্ডেজ করা, তারপর কেটে কুটে কিছু গেছিল, কলার বোন ফ্র্যাকচার হয়েছিল, কলার বোন প্লাস এই যে আমার রিব কেজ হালকা ফ্র্যাকচার হয়েছিল। 2 মাস বাড়িতে শোয়া। দেবু তখন খুব ছোট, আমাকে ফোন করে বলছে আমার না এরকম হয়েছে। আমি কোথায়, আমি তো চিনি না কিছু, ও কিচ্ছু জানে না তখন। আমরা মানে ও নতুন নতুন গেছে বম্বেতে, আমি বম্বে এখনো চিনবো না গো কিছু সেরকম, ছেড়ে দিলে এই হাইওয়ে ওই হাইওয়ে বলে হ্যাঁ লোককে জিজ্ঞেস করে হয়তো গাড়ি বুক করে যেতে পারবো ওই রকম। কিন্তু তখন বেবো ছোট, আর রাত্রেবেলায় তখন আমি জানি যে রাত্রেবেলা ফেরে, ও যে ফিরছে সেটা তো আর আমায় জানায়নি যে আমার শরীর খারাপ করছে ফিরছি। হালকা হালকা অন্ধকার হতে শুরু করে দিয়েছে। আমি অফিস থেকে বেরিয়েছিলাম ওইরকম 4টে 4:30, তারপর ও সন্ধ্যেবেলা আমায় ফোন করেছে 6:30 7টা এরকম কিছু হবে, তখন হসপিটালে নিয়ে গেছে, তারপরে ওকে ফোন লাগিয়েছি। হ্যাঁ এবারে দেখো আমি তো জানি না যে তাড়াতাড়ি ফিরছে, আমাকে তো সেটা জানায়নি। ওটা ওরকম হয়েছে তখন আমি বললাম যে তুমি কখন ফিরছিলে, বললো 4টের সময়। তাহলে দেখো 4টে থেকে, তারপরে 4টে থেকে 7টা আমি তারপরে বাবাকে ফোন করলাম, মানে আমার শ্বশুরমশাইকে জানানো উচিত বাড়িতে, নয়তো বলবে জানানি না, কিন্তু জানিয়ে যদিও বা ওদের টেনশন, তবু জানিয়ে রাখলাম যে সেরকম কিছু হয়নি, কথা বলেছে আমার সাথে। বাবা বললো ঠিক আছে আমি কথা বলে নি, তার মানে বাবার সঙ্গে কথা বলেছিল। তাই ইমিডিয়েটলি অফিসের সমস্ত সবাই চলে এসছে একেবারে অন স্পট, তারপরে ম্যানেজার থেকে সিনিয়র ম্যানেজার সবাই চলে এসছে। 10:30-11টার সময় বাড়িতে দিয়ে গেছে ওরাই। তারপরে আমার অফিসের সমস্ত ম্যানেজার সিনিয়র ম্যানেজার ওরাই আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে তারপরে রাত্রিবেলা তারা নিজেরা বাড়ি ফিরেছিল। তারপরের দিন তো আমাদের ওখানে বড় ডাক্তার দেখালাম, বললো 2 মাস কোনো ভারী কিছু, ওই যে বেবোকে কোলে নেওয়াও পর্যন্ত করতে পারবে। সেই বেবো তো বলছে, তখন বেবো ছোট, অত না বাচ্চা, ও কোলে নিতে পারতো না, পাশে বসিয়ে আদর করতে। কলার বোন আর রিব কেজ ফ্র্যাকচার হয়েছিল। মানে ঠাকুরের
এটাই কৃপা যে মানে আমি বলছি কেন জানো তো, আমরা ভীষণ মানি, আমি সত্যি আমরা ভীষণ ঠাকুর সৌরভের দেবতা মানি পকেটে সব সময় সব সময়। হনুমান চালিসা থাকে। সব সময় এখনো তাই, এখনো এখনো যদি কোথাও বেরোই রাস্তায় পকেটে হনুমান চালিসা আমার থাকবেই থাকবে, খুব মানি। আর ওই ইনসিডেন্টের পর তো আরো মানি, হয় গো। কারণ সত্যি ওটা বলছি না যে হাইওয়ের মতন জায়গায় উল্টো দিক থেকে যদি একটা বড় কন্টেনার বা ট্রাক আসতো তাহলে না জানি ওই গাড়িটার কি অবস্থা হতো। লাকিলি কোনো গাড়ি আসছিল না উল্টো দিক থেকে, যে গাড়িতে করে যাচ্ছিলাম সে তো দুমড়ে মুচড়ে ঠোঙা হয়ে গেছিল। তারপর পুলিশ ওই ড্রাইভারকে সে অ্যারেস্টও করে নিয়েছিল, কারণ কোম্পানির গাড়ি, এমপ্লয়ি রয়েছে গাড়িতে, আমি গাড়ি চালাতে চালাতে চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়ছি, ওইগুলো তো উচিত না। আর হাইওয়ের মতন জায়গায় আরও সতর্ক হয়ে চালানো দরকার। ভালো ড্রাইভার হলে হুম। না অনেক মানে ক্ষেত্রে সব অ্যাক্সিডেন্ট আটকে দেওয়া যায়। না না, এটা পিওরলি ড্রাইভারের চোখ লেগে গেছিল, হুম। অন্য কোনো। ওরও মনে হচ্ছে একটু হ্যাঁ, ও বর্ষাকাল, মনে হচ্ছে একটু একটু। পেছনে ঘুমাচ্ছে স্যার, আমি একটুখানি হ্যাঁ। টুক করে চোখটা এ করি, কি হবে ফাঁকা রাস্তা। হুম। সিন্ধি কারি বানাবো, সেই জন্য সমস্ত ভেজিটেবল আগেই ভেজে রেখে দিয়েছি। হ্যাঁ, এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি, যেরকম যেরকম যা সবজি আছে বাড়িতে সেটাই। এবারে মেথি ফোড়ন দিলাম, গ্যাসটা না অফ করে দিচ্ছি কারণ আমার তেলটা ভীষণ গরম হয়ে গেছে। এবারে দেব বেসন, বেসন 2 চামচ দিলাম। এবার এটা ভালো করে মিক্স করতে হবে। আমি এখন সর্ষেটা দিলাম না, যখন আর একবার লাস্টে গিয়ে এটা তড়কা মতন দেবো তখন দেবো, এখন দিচ্ছি না। গ্যাসটাকে আবার জ্বালিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর টমেটো কুচি। এখন অল্প একটু কারি পাতা দেবো, পরে আবার যখন তড়কা দেবো ওপর থেকে তখন আর একটু দেবো। এর মধ্যে একটুখানি নুন দেবো যাতে টমেটোটা গলে যায়। এটা আমার বহুবার করা, আগেও দেখানো আছে। চটজলদি একটা রান্না, এবং যা তোমাদের ভেজিটেবল থাকে সব দিতে পারো, উচ্ছে টুচ্ছে বাদ দিয়ে। ড্রামস, সজনে ডাঁটা, লাউ, ছোট ছোট করে চাল কুমড়ো সবই দিতে পারো, কিন্তু বেগুন, ভিন্ডি এগুলো কিন্তু মাস্ট দেওয়াটা। আমি একটুখানি ঢেকে দেবো যাতে টমেটোটা মানে সফট হয়ে যায়। আর এর সাথে যেটা করব সেটা দেখাই, মানে ওটা ছাড়া এই যে বেগুন কেটেছি, লম্বা লম্বা বেগুন এনেছিলাম পোস্ত দিয়ে, আজকে টমেটো মানে পেঁয়াজ টমেটো দিয়ে এই বেগুনটা করব। ব্যাস এই দুটোই হবে আজকে। টমেটোটা একটু সফট হয়ে নিক, তারপরে দেখাচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তার বেশি আর কিচ্ছু লাগে না। এবারে হলুদ আর লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি এর জন্য লঙ্কা গুঁড়োটা অল্প দিলেও চলবে, এটা খুব তো আর ঝাল খায় না। আর যদি না চাও স্কিপও করতে পারো, কোনো অসুবিধা নেই। টমেটোগুলো একদম সফট হয়ে গেছে। এইবারে দেব হচ্ছে জল। এবারে এর মধ্যে একটু ফুটবে একবার, মানে খুব ফুটে উঠবে না, একটুখানি বাবল আসতে শুরু করবে, তখনই আমি
সবজিগুলো দিয়ে দেবো, আর একটুখানি জল দেবো আমি। এটা একটুখানি ফুটবে, মানে একদম টকবক করে না, সামান্য একটু মানে শুরু করবে ফোটটা, তখনই সবজিগুলো দেবো। দিয়ে তারপরে দেখো সবজিগুলো আগে ভেজে রেখেছি তো এই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। আর তরকাটা দেবো, এই দেখো সব সবজিগুলো দিয়ে দিয়েছি আমি। এখানে কিন্তু বেগুন, গাজর, আলু আর ভেন্ডি আর বিনস আছে, ফ্রেঞ্চ বিনসগুলো ওই দিয়েছি। হ্যাঁ, তোমাদের যা যা সবজি থাকবে দেবে। আমি যেহেতু ভেজে নিয়ে তারপরে দিচ্ছি তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা চাইলে একটু সেদ্ধ করে নিয়েও দিতে পারো যদি তোমরা মানে ভাজাটা যত পছন্দ না করো। এবার দেখো ওটা ফুটছে, একটু ফুটবে, তারপরে আমি এই তেঁতুলের জলটা দিয়ে দেবো। এটা খুব বেশি টক টক খাই না, এটা কিন্তু ডাল ছাড়া সাম্বারই বলতে পারো, আমরা তাই বলি। এক্ষুনি দেবো না, একটু ফুটবে, তারপরে তেঁতুলের জলটা দেবো। এখানে এটা ফুটে গেছে, আর যেহেতু আগের থেকে ভাজা সেই জন্য আলু টালুগুলো বেশ সেদ্ধই হয়ে গেছে। এবারে আমি অল্প করে তেঁতুলের জল দিচ্ছি। এটা আমার সিডলেস তেঁতুল, সেই জন্য অল্পই দিলাম। এখনও রেখে দিয়েছি, পুরোটা দিইনি, বেশি টক করে লাভ নেই। আর একটুখানি ফুটতে দেবো, তারপরে এর উপর একটা তড়কা দেবো। এই সিন্ধি কারিতে যে তড়কাটা দেবো তার জন্য তেল গরম করে আর একটু হিং দিয়েছি, অল্প একটুখানি মেথি, একটুখানি সর্ষে, একদম ছোট সর্ষেগুলো, আর সবশেষে কারি পাতা দেবো। সর্ষেগুলো একটুখানি ফুটফুট করে ফাটতে থাকুক। এবার এটা দিয়ে দিলাম, একটুখানি চাপা দিয়ে 1 মিনিট ফোটাবো, তারপর অফ করে দেবো। সিন্ধি কারি রেডি। বেগুনটা বানাবো বললাম পোস্ত দিয়ে। আগে না একটু পেঁয়াজ, তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, একটু আদা রসুন পেস্ট দিয়েছি, পেঁয়াজটা একটু হালকা লালচে লালচে হলে এখানে দেখো টমেটো কেটে রেখেছি একটা, ওটা দিয়ে দেবো। তারপরে একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দেবো, একটু নুন দেবো। পেঁয়াজ টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এইবারে পোস্ত বাটাটা দিলাম, আর দেবো হলুদ, এবারে পোস্ত দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব, খুব বেশিক্ষণ না। হ্যাঁ, সৌরভ এটা দেখলেই বলবে পেঁয়াজ পোস্তই তো হয়ে যেত, আবার কেন এর মধ্যে বেগুন দিলে, ঠিক এই বলবে। যাই হোক, পোস্ত যেটাই বেটেছি সেই যে এই যে বাটিটা, এই যে এটার মধ্যে একটু জল দিই আর ওটার মধ্যে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার না অল্প একটু নুন দিচ্ছি আগে, দিয়ে বেগুনগুলো আগেই ভাজা ছিল সেগুলোও দিয়ে দেবো একবারে, কারণ পোস্ত দেওয়ার পরে তো বেশিক্ষণ ফোটাবো না, তাহলে পোস্তগুলো না একটুখানি ফেটে ফেটে যায়, মানে ছানা কাটা হয়ে যায় না। এই যে মানে জিনিসটা হচ্ছে বেগুনের সাথেই পোস্তটাও ফুটবে, তাহলে বেগুনের ভেতরে পোস্তটা ঢুকে যাবে। এর মধ্যে আসলে আমি আর একটু সর্ষেও দিই, কিন্তু আজকে দিলাম না, সর্ষে আছে, দিলাম না, শুধু পোস্ত দিয়েই করলাম। এটা এখন একটু ফুটবে, নুনটা একটু পরে চেক করব, যদি লাগে আর একটু নুন দেবো, আর সামান্য একটু মিষ্টি দেবো, আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো, ব্যাস রেডি সিন্ধি কারি। আর দেবো না, তোর পোস্ত আছে সেই জন্য। বেগুন পোস্তটা আছে, সৌরভের সেটা ফেভারিট, সেই জন্য এটাও ভালোবাসে, এটা বেবও ভালোবাসে। তো ভীষণ একটা কি বলবো, হিলিং সুদিং টাইপের খাবার।
আগেও বহুবার বানিয়েছো। অ্যাজ ইউজুয়াল দারুণ খেতে হয়েছে। এটা বেশি ঝালও হবে না, অনেক সবজি দেওয়া যায়। আমরা সপ্তাহের বেশিরভাগটাই তো ভেজ খাই, সেই জন্যে এই ধরনের রান্নাগুলো খুব ভালো লাগে খেতে। জিনিসটা কিন্তু হেলদি, বেশ হেলদি। ভেজে না নিলে আরো হেলদি। সেদ্ধ করে নিলে, কিন্তু বেগুনটা সেদ্ধ করলে হবে না, হালকা একটুখানি অল্প তেল দিয়ে চাপা দিয়ে 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 ভাজলেই হয়ে যায়। ম্যাক্সিমাম দিনই আমাদের ভেজ। আমি যদি একই রান্না রোজ করি তাহলে কি আর খাবে? আমি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি। বেগুন পোস্তটা দেখুক কেমন হয়েছে। ইচ্ছা করে যাচ্ছে। আজ অব্দি খাওয়া বেস্ট এটা। হ্যাঁ, না সত্যিকারে বলছি, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। সত্যি অপূর্ব হয়েছে। পোস্ত তো এমনিতেই ভালোবাসি খেতে। এটা হয়েছেও সেরকম। একটু আদা রসুন পেস্টটা দেবে, ওতে টেস্ট চেঞ্জ হয়ে যায়। অসম্ভব সুন্দর খেতে হয়েছে। এটা বাকি সব পোস্তকে হার মানিয়ে দিয়েছে। নামানোর সময় একটু মিষ্টি সামান্য, আর একটু কাঁচা সর্ষের তেল। এরকম করে বানিয়ে দেখো, এটাও ভালো লাগে খেতে। আমার মা এগুলো সব করতো। কিন্তু বেগুনটার ভেতরে সুন্দরভাবে মশলাটা ঢুকেছে। আমাদের এটা একটু ঝাল হতো। লঙ্কা আছে? লঙ্কা, এমনি লঙ্কা। কাঁচা লঙ্কা। হুম, হ্যাঁ। হবে আমি দিচ্ছি। এটা এনে নেবে? না এর সঙ্গে একটু লঙ্কা প্রয়োজন পড়ছে। না, এটা বেশি ঝাল ঝাল খায় না। মানে ঝাল দিয়েছি গো, এক্সেসিভ মানে ঝাল দিইনি, কারণ বেবো খাবে তো। এটা তোমার রুটি দিয়েও খেতে পারবে, রুটি দিয়েও ভালো লাগবে। ঝাল লাগবে। বেকার নিলাম, একেবারে বিধ্বস্ত। এই সদ্য পড়িয়ে উঠলো, আর যাবো এখন একটু একসাথে আবার বসে টিভি দেখবো। না না, আগে খেতে দেবো গো, আগে খেয়ে খিদেও পেয়ে গেছে। সেটাও অবশ্য ঠিক। আমারও খিদে পেয়েছে, ওদেরও খিদে পেয়েছে নিশ্চয়ই। মানে খেতে দিই, আগে খেয়ে নিই, তারপরে আরামসে বসে টিভি মানে সিআইডি। যাই তাহলে, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আর কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো ফোরলির। গুড নাইট। গুড নাইট।